আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দৈনিক শিক্ষা.com এর সন্ধ্যা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা অনুমোদন। শিক্ষক নিয়োগে কমিশন গঠনের কাজ শুরু, বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ। কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, রাজধানীতে প্রতিবাদ, গাফিলতি খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। 1 মার্চ থেকে স্কুল কলেজ খুলতে পরিবেশ পর্যালোচনা করছে সরকার। শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের পদায়ন সহ 13 দাবি নিয়ে প্রতিষ্ঠান প্রধান পরিষদের আত্মপ্রকাশ। হল খোলার আন্দোলন প্রত্যাহার করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্রেডিট ট্রান্সফার করে ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। চাকরির বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগে অবস্থান। তাপমাত্রা আরও বাড়তে পারে এবং করোনায় আরও 11 জনের মৃত্যু, নতুন শনাক্ত 470 জন। সুপ্রিয় দর্শক, শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। 17 শর্তে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস চালুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মোনাস কলেজ অস্ট্রেলিয়া স্টাডি সেন্টার বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। যদিও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বা স্টাডি সেন্টার অবৈধভাবে পরিচালিত শাখাগুলোর বিরুদ্ধে পিএইচডি সহ নানা সনদ বিক্রির অভিযোগ আছে। এ পরিস্থিতিতে হঠাৎ বিদেশি বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার অনুমোদন দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য বাড়াবে বলে মত সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিদেশি প্রতিষ্ঠানটির শাখা ক্যাম্পাসের অনুমোদনের আদেশ জারি করেছে। জানা গেছে, প্রশ্নবিদ্ধ বিদেশি স্টাডি সেন্টারটি উদ্যোক্তা এসটিএস গ্রুপের এডুকো বাংলাদেশ লিমিটেডের সিইও সন্দীপ অনন্ত নারায়ণ। দেশে সরকারি বেসরকারি 1.5 শতাধিক বিশ্ববিদ্যালয় থাকার পরও বিদেশি বিশ্ববিদ্যালয় বা কলেজে অনুমোদন দেওয়া হলো, যদিও বর্তমান সরকার প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ আছে। এমন পরিস্থিতিতে বিদেশি স্টাডি সেন্টারে বৈধতা দেয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাণিজ্য ও নৈরাজ্য আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগেও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সনদ বিক্রি করা 26টি অবৈধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। এগুলোর মধ্যে কয়েকটি এখন বন্ধ হয়ে গেছে, আর কয়েকটি প্রতিষ্ঠান আদালতে স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউএসএ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব প্রফেশনালস অস্ট্রেলিয়া সহ কয়েকটি প্রতিষ্ঠান পিএইচডি ডিগ্রি করছে বলে একটি সংস্থা 2016 খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা মোনাস কলেজ অস্ট্রেলিয়া স্টাডি সেন্টার বাংলাদেশের অনুমোদনের আদেশে মোট 17টি শর্ত দেওয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, প্রস্তাবিত স্টাডি সেন্টার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 ও বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনার বিধিমালা 2014 বর্ণিত সকল বিধিবিধান ও শর্ত মেনে চলবে। এতে আরো বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতোই 25,000 বর্গফুট ফ্লোর এলাকা ও প্রত্যেক শিক্ষার্থীর স্থান সংকুলান হয় এমন পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ থাকতে হবে। স্টাডি সেন্টার স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নিজস্ব অথবা ভাড়া ভবনে কমপক্ষে 10,000 বর্গফুট ফ্লোর এলাকা থাকতে হবে। পাঠদানের জন্য পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা যাবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কিত কমিশন কর্তৃক অনুমোদিত একটি পরিকল্পনা থাকতে হবে। শিক্ষার্থী ভর্তি ফি, টিউশন ফি, ক্রেডিটের সংখ্যা, সেমিস্টারে অ্যাক্টিভিটি ফি ও অন্যান্য ফি বাবদ ধার্য করা অর্থের মধ্যে উদ্যোক্তা, স্থানীয় প্রতিনিধি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের আনুপাতিক অংশ হারে স্থানীয় প্রতিনিধি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনুপাতিক হারে বিভাজিত হতে হবে। কমিশন কর্তৃক নির্ধারিত 3 সদস্যের সমন্বয়ে একটি বোর্ড অব ট্রাস্টিজ থাকতে হবে। পাঠ্য তালিকায় কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিষয় অন্তর্ভুক্ত থাকলে প্রতি 5 জন শিক্ষার্থীর জন্য একটি কম্পিউটার ও প্রাসঙ্গিক যন্ত্রপাতি সহ ল্যাবরেটরি স্থাপন করতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কর্তৃক অনুমোদনের শর্ত যথাযথ প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দেশে বর্তমানে 107টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে অনুমোদন দেওয়া হলো। বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা 2014 প্রণয়ন করা হয়েছিল অতি গোপনে 6 বছর আগে। শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার করতে অসংখ্য উদ্যোক্তার চাপ অনেক আগে। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের চাপে ওই বিধিমালা স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরে 2019 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বিধিমালাটি সংশোধনে উদ্যোগ গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়। তখন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির উপস্থিতিতে ইউজিসির ঊর্ধ্বতনদের নিয়ে একটি সভা করা হয়। এরপর বিধিমালা সংশোধনের জন্য ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেনকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। কিন্তু সংশোধিত নীতিমালা জারির আগেই হঠাৎ বৈধতা দেয়া হলো বিদেশি বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার। দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায়, অবৈধভাবে পরিচালিত শাখা বা স্টাডি সেন্টারগুলোর রয়েছে একটা মোর্চা। এদের নেপথ্যে রয়েছে শিক্ষা মাফিয়া ও শিক্ষা মন্ত্রণালয়ের কতিপয় বর্তমান ও সাবেক কর্মকর্তা। অবশেষে শিক্ষক নিয়োগের জন্য জাতীয় শিক্ষা কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা স্তরে বেসরকারি শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে সরকারি কর্ম কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে এই কমিশন গঠনে আইনগত কাঠামো তৈরির জন্য 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 25 মার্চের মধ্যে কমিটিকে কমিশন গঠনে আইনি কাঠামো তৈরি করতে বলা হয়েছে। এই কমিশন গঠিত হলে সব শিক্ষক নিয়োগের দায়িত্ব পাবে সরকারি কর্ম কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেবে। বিলুপ্ত হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। সূত্র দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, শিক্ষানীতি 2010-এর আলোকে আইনের মাধ্যমে স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 25 মার্চের মধ্যে জাতীয় শিক্ষা কমিশন গঠনে আইনগত কাঠামো তৈরি করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতিনিধিদের রাখতে বলা হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এর আগে কমিশন গঠনে আইনের খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কে। তারা খসড়া তৈরির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে জানান, কমিটি গঠিত হবার পর শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব আর বিদ্যমান NTRCA এর হাতে থাকবে না। কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ সব পর্যায়ের শিক্ষক নিয়োগ দেবে। জানা গেছে, সরকারি কর্ম কমিশন PSC-র আদলে স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হবে। এটি প্রতিষ্ঠিত হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA বিলুপ্ত হয়ে যাবে। তখন সব ধরনের শিক্ষক নিয়োগ দেবে জাতীয় শিক্ষা কমিশন। অর্থাৎ প্রার্থীরা পরীক্ষা দেবেন ও সরাসরি নিয়োগ পাবেন। মেধা তালিকা বা সুপারিশ করার মতো প্রক্রিয়া থাকবে না। একই পদ্ধতিতে সম্প্রতি PSC নন ক্যাডারে বিভিন্ন সরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়েছে। বর্তমানে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয় NTRCA। আগে বেসরকারি শিক্ষক নিয়োগে একসময় নৈরাজ্য পরিস্থিতি ছিল। স্কুল কমিটি ও স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালীদের চাপে শিক্ষক নিয়োগ দিতে হতো। এই নৈরাজ্য বন্ধ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ NTRCA গঠন করা হয়। 2015 খ্রিস্টাব্দ থেকে NTRCA এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে। তবে এতে আরো স্বচ্ছতা আনতে ও প্রার্থীদের ভোগান্তি কমাতে কমিশন গঠন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদ মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক আহমেদ গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভিতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়, পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এদিকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি না তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুশতাক আহমেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর লেখা লিখতেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ প্রায় ঘণ্টাব্যাপী রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এই অবরোধের ফলে শাহবাগের মূল সড়কের যান চলাচল বন্ধ ছিল। পরে 1:45টার দিকে সেখান থেকে সরে গিয়ে তারা একটি মিছিল বের করেন। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যায় টিএসসিতে মশাল মিছিল এবং আগামী সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি। আগামী 1 মার্চ থেকে স্কুল কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করছে সরকার। স্কুল কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করতে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই পর্যালোচনা সভা ডেকেছে। সেদিন বিকেল 3টায় মন্ত্রিপরিষদ বিভাগের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে। শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব এবং 2 মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত থাকবেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক হবে। সেখানে আগামী 1 মার্চ থেকে স্কুল খুলে দেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা ভাইরাস মহামারীর কারণে প্রায় 1 বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলো আগামী 24 মে খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও স্কুল কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। 28 ফেব্রুয়ারি স্কুল কলেজের ছুটি শেষ হওয়ার কথা। তবে মহামারীর প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল কলেজ খুলবে তা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের সেই নির্দেশে আগামী 27 ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশে গত 8 বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা মহামারীর কারণে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও প্রাথমিকের অন্যান্য শ্রেণীগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে। আর মাধ্যমিকের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের। অন্যদিকে উচ্চশিক্ষা স্তরের স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো ঈদের পর 24 মে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে স্কুল কলেজ খুলতে পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইতোমধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 1 মার্চ থেকে 30 নভেম্বর পর্যন্ত 9 মাসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন বৈষম্য নিরসন, উচ্চতর গ্রেড প্রাপ্তি, ম্যানেজিং কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক চাপ থেকে শিক্ষকদের মুক্তি নিশ্চিত করা ও মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি বাস্তবায়নের নতুন শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করেছে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ নামের এই সংগঠনটি প্রধান শিক্ষকদের দাবি দেওয়া বাস্তবায়নে কাজ করবে। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে শিক্ষা প্রশাসনের 30% বেসরকারি শিক্ষকদের প্রেষণে পদায়নের দাবি সহ 13 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। জানা গেছে, সংগঠনটির আহ্বায়ক পদে আছেন নৃপেন্দ্র চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক পদে আছেন দুলাল চন্দ্র চৌধুরী, মোহাম্মদ শফিউদ্দিন, আলতাফ হোসেন নাজির ও শাহাবুদ্দিন মোল্লা এবং সদস্য সচিব হিসেবে আছেন মুজিবুর রহমান বাবুল। নতুন এই সংগঠনটি আত্মপ্রকাশের অনুষ্ঠানে 13 দফা দাবি দেওয়া তুলে ধরেছেন।
তাদের দাবিগুলো হলো সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বেতন 6 গ্রেডে উন্নীতকরণ, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের 30% পদায়নের ব্যবস্থা করা, ইউনেস্কো ILO সুপারিশ অনুসারে ম্যানেজিং কমিটির সংস্কার, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির পদায়নের ব্যবস্থা করা, জাতীয় শিক্ষানীতি আলোকে শিক্ষক কর্মচারীদের বদলি ব্যবস্থা বাস্তবায়ন, শিক্ষকদের প্রশিক্ষণ ও শ্রান্তি বিনোদন ভাতার ব্যবস্থা করা। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে প্রধান শিক্ষকদের 2টি উচ্চতর গ্রেড প্রাপ্তি নিশ্চিত করা, প্রধান শিক্ষকদের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ সৃষ্টি, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক কর্মচারীদের EFT-তে অন্তর্ভুক্তি নিশ্চিত করা, বরখাস্ত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে না রেখে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ। দর্শক, সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। চলো ঘুরে আসি নন্দন পার্কে, চলো মেতে উঠি মাস্তি আড্ডাতে, ভুলে যত অভিমান চলো আজ হারাই নন্দন পার্কে। নন্দন পার্ক, হৃদয়ের সুখের স্পন্দন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যা সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলা ও ক্লাস শুরুর ব্যাপারে জাতীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। মার্চের শুরুতেই হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 72 ঘন্টার আলটিমেটাম শেষে আন্দোলনকারীরা এই ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্তের বিপক্ষে, কিন্তু জাতীয় নিরাপত্তা বিষয়ক পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে এটি এখন জাতীয় সিদ্ধান্তে পরিবর্তিত হয়েছে। ভিসি জাতীয় সিদ্ধান্তের বাইরে না যাওয়ার ঘোষণা দিয়ে সরকারি সিদ্ধান্তে 17 মে পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে 1 মার্চ থেকে হলে ওঠার দাবির আর কোনো যৌক্তিকতা থাকে না। তবে শিক্ষার্থীরা 4টি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীদের দ্রুত টিকার আওতায় আনা ও স্বাস্থ্য সুরক্ষা অ্যাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা বিভাগ যুক্ত করা, হয়রানি দূর করতে হল খোলার আগ পর্যন্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ রাখা, হল খোলার পর শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে পর্যাপ্ত ক্লাস নেওয়া এবং পুনঃপ্রস্তুতির সুযোগ দিয়ে পরীক্ষার দিন ঘোষণা করা, সেশন জট নিরসনে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা করে হল খোলার আগেই জানিয়ে দেয়া। আগামী 13 মার্চ মাস্টার্স ও অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঢাবি কর্তৃপক্ষ, কিন্তু গত সোমবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এক সংবাদ সম্মেলনে আগামী 17 মে আবাসিক হল খুলে দেওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পর সেদিন বিকেলে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে হল খুলে দেওয়ার দাবিতে আলটিমেটাম দেন। তবে ঢাবি কর্তৃপক্ষ জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী 13 মার্চ হল খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে উচ্চশিক্ষায় সুযোগ আছে বাংলাদেশি শিক্ষার্থীদের, তবে কোনো চলমান কোর্সের ক্রেডিট ট্রান্সফার করে ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না। শিগগিরই ক্রেডিট ট্রান্সফার করে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হচ্ছে। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির প্রকল্প প্রধান সন্দীপ গোয়েল। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে উচ্চশিক্ষার সুযোগ আছে বাংলাদেশি শিক্ষার্থীদেরও, তবে কোনো চলমান কোর্সের ক্রেডিট ট্রান্সফার করে ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা। ক্রেডিট ট্রান্সফার করে শিগগিরই ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হচ্ছে। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির প্রকল্প প্রধান সন্দীপ গোয়েল। And our Honorable Minister has already announced that credit transfers will be allowed. তবে
ক্রেডিট ট্রান্সফার না করে সম্পূর্ণ কোর্স প্রতিবেশী দেশে করতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। Credit transfers, as said by my ED, are required only when you come and join some course in between. If you are joining afresh, suppose a student who has passed his 12th class and he wants to join as a graduate, so there is no question of credit transfers. Similarly, a graduate wants to join as a postgraduate or as a PhD, there is no question of credit transfer. So credit transfer is not that important. Credit transfers are only required when you do something in between or these are some student exchange programs. Then only credit transfers are required. উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে সহজেই ভিসা পেতে পারবেন, আর অন্যান্য দেশের শিক্ষার্থীদের থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাবেন বলেও মন্তব্য করেছেন সন্দীপ গোয়েল। As regards the visa process is very easy. What happens once we close the applications, a student is told to accept or reject the offer. So on our system. So the students, they accept the post, say around 500 students from Bangladesh have accepted the offer. So we send a letter to the Indian High Commission here stating that these are the students from Bangladesh, giving their passport number, giving their address and everything. These are the students from Bangladesh, those who have been selected and study in India to study in these institutes of India. So please issue them the visa. And visa is done very, very smoothly, very smoothly. The Bangladeshi students, they get the fastest visa. Because of the relationship between India and Bangladesh, so we are the same country, like we have same cultures, we appear same, we eat same food, we wear same clothes. So there is no difference. So the visa and everything is not at all a problem. ভারতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য 1 লাখ আসন রয়েছে, যেখানে উচ্চশিক্ষা নিতে 2000-এর বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষা বৃত্তি পাওয়ার সুযোগ আছে, আর 60,000-এর বেশি শিক্ষার্থী টিউশন ফিতে ছাড় পেতে পারেন। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো একজন বিদেশি ছাত্রের জন্য সর্বোচ্চ $3,500 আমেরিকান ডলার সমপরিমাণ বার্ষিক শিক্ষা বৃত্তি দিয়ে থাকে, আর টিউশন ফিতে 25 থেকে 100% ছাড়ের সুযোগ পান বাংলাদেশি শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা বাড়িয়ে 35 করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। বিকেলে তারা এই অবস্থান নেন। এ সময় যান চলাচল আংশিক ব্যাহত হয়, তবে এ সময় পুলিশ অবস্থানকারীদের ছত্রভঙ্গ করলে তারা সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এই আন্দোলন করে আসছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে, তাই চাকরির সময়সীমা বাড়িয়ে 35 বছর করার দাবি তাদের। সারা দেশের তাপমাত্রা বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। গতকাল মংলায় এ তাপমাত্রা রেকর্ড হয়েছে। ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা আরো বাড়বে। সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 24 ঘন্টার পূর্বাভাসে আরো বলা হয়েছে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত হতে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 20.5 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো 11 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 470 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,45,424 জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,395 জনে। গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো 743 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,95,498 জন হয়েছে। সুপ্রিয় দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। অবশেষে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা অনুমোদন। শিক্ষক নিয়োগে কমিশন গঠনের কাজ শুরু, বিলুপ্ত হচ্ছে NTRCA।
কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, রাজধানীতে প্রতিবাদ, গাফিলতি খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। 1 মার্চ থেকে স্কুল কলেজ খুলতে পরিবেশ পর্যালোচনা করছে সরকার। শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের পদায়ন সহ 13 দাবি নিয়ে প্রতিষ্ঠান প্রধান পরিষদে আত্মপ্রকাশ। হল খোলার আন্দোলন প্রত্যাহার করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্রেডিট ট্রান্সফার করে ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। চাকরির বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগে অবস্থান। তাপমাত্রা আরও বাড়তে পারে এবং করোনায় আরও 11 জনের মৃত্যু, নতুন শনাক্ত 470 জন। সুপ্রিয় দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা.com এর সন্ধ্যা সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।